আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত সুজানা। সংবাদে এছাড়াও থাকছে রাজধানীর রাতের ফ্লাইওভারগুলো যেন আতঙ্কের নাম, ঘটছে ছিনতাইয়ের ঘটনা। মগবাজার মৌচাক ফ্লাইওভারে জ্বলে না ল্যাম্প পোস্টের বাতি। গেল বছরে সড়ক দুর্ঘটনায় ৬,৬৮৬ জন মারা গেছেন, আহত হয়েছেন ৮,৬০০ জন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য তুলে ধরেন। সড়ক দুর্ঘটনার পাশাপাশি রেলপথে ৩২৩টি দুর্ঘটনার ৩১৮ জন এবং নৌপথে ১৮৩ দুর্ঘটনায় ৩১৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ২,০৩৯ জন চালক, ১,০৯৪ জন পথচারী, ৭৫৭ জন পরিবহন শ্রমিক ও ২০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে গাড়ির বেপরোয়া গতি, রাস্তাঘাটের ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন সহ বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। এসব তথ্য তুলে ধরে সংস্থাটি সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানায়। রাজধানীর সেগুন বাগিচা থেকে গোপীবাগ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ বক্স কালভার্টের বর্জ্য অপসারণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল ১১টার দিকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। আগামী বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে এ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্জ্য অপসারণ করতে পারি, ওই খালের নাব্যতাগুলো আমরা ফিরিয়ে আনতে পারলে আমরা ফিরিয়ে আনার চেষ্টা কাজ করছি। আমরা আগামী ৩ মাসের যে ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি, এতে আশা করছি আমরা অনেকটা সহনশীল পর্যায়ে নাব্যতাটা আনবো। দর্শক, এই মুহূর্তে কমলাপুর টিটি পাড়া এলাকায় আছেন সহকর্মী আর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। বাদল, যে বর্জ্যগুলো অপসারণ করা হচ্ছে সেটা কি একই জায়গাতেই রাখা হচ্ছে নাকি অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে? সুজানা, যে বর্জ্য অপসারণ করা হচ্ছে এগুলো এই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ডাম্পিং স্টেশন রয়েছে মাতুয়াইলে রাজধানীর, সেখানে এগুলো নিয়ে গিয়ে স্থানান্তর করা হচ্ছে। সকাল ১১টা থেকে এই বর্জ্য অপসারণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ট্রাকে করে এগুলো বর্জ্য তুলে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে একাধিক ট্রাক এই বর্জ্য অপসারণের ক্ষেত্রে কাজ করছেন এবং আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে এক্সকেভেটর দিয়ে গভীর যে বক্স কালভার্ট রয়েছে সেখান থেকে এই ময়লাগুলো তুলে ট্রাকে করে সরানো হচ্ছে। কিন্তু এখানে অপচনশীল বর্জ্য বেশি, যেগুলো জলাবদ্ধতা সৃষ্টির জন্য আসলে নিয়ামক হিসেবে কাজ করে। আমাদের সঙ্গে রয়েছেন এয়ার কমডোর বদরুল আমিন, তার কাছে জানতে চাইব, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক। আপনারা যে এই অপসারণ করছেন বর্জ্য, এক্ষেত্রে কোন ধরনের বর্জ্য বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে জলাবদ্ধতার ক্ষেত্রে এবং কি ধরনের চ্যালেঞ্জ আপনাদেরকে নিতে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমরা এখন যে আছি, আমরা সেগুনবাগিচা মতিঝিল গোপীবাগ যে কালভার্টটা আছে, কালভার্টের শেষ মুখে অবস্থান করছি। মূলত যে চ্যালেঞ্জটা আসতেছে এখানে, আপনারা ধরেন বর্জ্যের ধরন, আমরা পান্থকুঞ্জ কালভার্টটা যখন শুরু করেছিলাম ২ তারিখে, আর এটা শুরু করেছি আমরা ৬ তারিখে, বিভিন্ন কালভার্টের পয়েন্টগুলো বর্জ্যের ধরনটা একটু আলাদা। বর্জ্যের ধরনটা ওইখানে যেমন মাটি বালু মিশ্রিত বর্জ্যটা বেশি, আর এখানে প্লাস্টিক সাথে বোতল এগুলোর সাথে মিশ্রিত বর্জ্যটা বেশি। এখানে অপচনশীল যে বর্জ্যটা আছে, এই অপচনশীল বর্জ্যটার চ্যালেঞ্জটাই মোকাবেলা করতে হচ্ছে, যেটা আমাদের এই টোটাল ৫১টা পিট, সেগুনবাগিচা কালভার্টের মোট ৫১টা পিটের মধ্যে আমরা গত কাল থেকে আজকে পর্যন্ত ৪টা পিট উন্মুক্ত করেছি এবং ৪টা পিট উন্মুক্ত করার পরে আমরা দেখলাম যে এই অপচনশীল বর্জ্যগুলো ওখানে একটা কঠিন বর্জ্যের আকার ধারণ করেছে। এটার সাথে আমরা মূলত চ্যালেঞ্জটা হলো আপনার একটা পিট থেকে আরেকটা পিট, এভাবেই আমরা চালাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। সুজানা, শুনছিলেন যে তারা কাজ করে যাচ্ছেন এবং আগামী জলবদ্ধতা যেন তৈরি না হয় সেই কারণে তারা কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।
জি বাদল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ কমলাপুর টিটি পাড়া থেকে জানাচ্ছিলেন এয়ার বাদল। রাঘব বোয়ালের মুখে চুনোপুটির কথা মানায় না। আগে নিজেকে দুর্নীতিমুক্ত করুন, তারপর গলাবাজি করুন। ঢাকা দক্ষিণের বর্তমান মেয়রের প্রতি এবার পাল্টা অভিযোগ তুললেন সাবেক মেয়র সাইদ খোকন। সিটি কর্পোরেশনের শত কোটি টাকা নিজ অ্যাকাউন্টে স্থানান্তরিত করে মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন তিনি। সকালে রাজধানীর কদম ফোয়ারার সামনে সিটি কর্পোরেশনের দোকান উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধনে এসব অভিযোগ করেন খোকন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ শুরুর পর থেকেই অনিয়মের জন্য সাবেক মেয়র সাইদ খোকনকে দায়ী করেন ব্যবসায়ীরা। দোকান বরাদ্দে ৯/৬ ও টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ক্ষতিগ্রস্তরা। অনিয়ম করলে কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেন বর্তমান মেয়র। কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়, কারো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয় না। অবশেষে প্রকাশ্যে এলেন সাইদ খোকন। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকে অবৈধ দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধনে যোগ দেন তিনি। অভিযোগ তোলেন বর্তমান মেয়রের বিরুদ্ধে। রাঘব বোয়ালের মুখে চুনোপুটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ ব্যাংকে হস্তান্তরিত করেছে। নকশা বহির্ভূত দোকান বরাদ্দকে বৈধ দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। কোটি কোটি টাকা লাভ করেছেন এবং লাভ করছেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। যাদের করোনায় সংক্রমিত হওয়ার কিংবা যাদের মাধ্যমে আক্রান্তের সম্ভাবনা আছে তাদের অনলাইন তালিকাভুক্তি প্রক্রিয়া শেষের দিকে বলে জানিয়েছেন ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির প্রধান মির্জাদি সাবরিনা ফ্লোরা। তিনি আরও বলেন, পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অনেকে ভ্যাকসিন নিয়ে অনেক ভীত। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সাইদুর রহমান বললেন, বিজ্ঞানসম্মত প্রযুক্তির মাধ্যমে নির্বাচিতদের মধ্যে স্বচ্ছভাবে সুষম বণ্টন প্রয়োজন। দুপুরে BMA অডিটোরিয়ামে টিকা ব্যবস্থাপনা নিয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় সচিব মহাসচিব আব্দুল আজিজ বলেছেন, ভ্যাকসিন সর্বোচ্চ সমাধান নয়, সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে। হতে হবে আমাকে যদি ভ্যাকসিন দেওয়া হয় অন্য সবার আবার প্রতিবেশীর মনে হতে হবে যে আমার ভ্যাকসিনটা পাওয়া উচিত তার আগে। এই বিষয়টা আমাদের দেশের কালচারে একটু কম উপস্থিত। এবার ভ্যাকসিনে আমাদের 17 কোটি মানুষকে, প্রথমে মাত্র 1.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। যাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং যদি সংক্রমিত হন তারা, যাদের মধ্যে জটিলতা অথবা মৃত্যু ঝুঁকি বেশি, সেই ক্রাইটেরিয়াগুলোকে মাথায় নিয়ে আমরা প্রায়োরিটি গ্রুপগুলো ঠিক করেছি। এবং এই প্রায়োরিটি গ্রুপ ঠিক করার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও কিছু পরামর্শ রয়েছে। আমাদের EPI এর যে ন্যাশনাল অ্যাডভাইজারি ইমিউনাইজেশনের ন্যাশনাল অ্যাডভাইজারি গ্রুপ রয়েছে, আমরা তাদের কাছ থেকেও পরামর্শ নিয়েছি। কিশোরী আনুশকা নূর আমিনের হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। সকালে কুষ্টিয়ার কমলাপুর বাজারে ওই মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। এর আগে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয় কিশোরী আনুশকাকে। কুষ্টিয়ার প্রতিনিধি শেখ হাসান বেলালের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের প্রতি ঘৃণা জানাতে শীতের সকালেই কিশোরী আনুশকার জানাজায় অংশ নেন শত শত মানুষ। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কুষ্টিয়ার গোপালপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে মরদেহ দাফন করা হয়। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা কমলাপুর বাজারের পাশে মানববন্ধন করেন। তারা নেক্কারজনক এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পুলিশের ভূমিকা নিয়ে পুলিশ বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে, আমরা এর চরম নিন্দা জানাই, পাশাপাশি প্রতিবাদ জানাই। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী। মামলার এজাহারে আনুশকার বয়স 2 বছর বাড়িয়ে লেখা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। আসামিদের কিছু সঠিকভাবে বিচার হয় এবং সঠিকভাবে ফাঁসির আদেশ হয়, সেই বিচার আমি আশা করি
আমি প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন আমি জানাচ্ছি। যিনি ভিকটিম তার পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনে তার বয়স দেখানো হয়েছে 17 বছর, অথচ অজ্ঞাত কারণে শ্রোতাল রিপোর্টে তার লাশ দেখানো হচ্ছে 19 বছর। গত 7 জানুয়ারি আনুশকাকে বাসায় ডেকে নেয় অভিযুক্ত তানভীর ইফতেখার দিহান। এরপর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথেই আনুশকার মৃত্যু হয়। চিকিৎসকরা নিশ্চিত করেন নির্যাতন ও বিকৃত যৌনাচারে অতিরিক্ত রক্তক্ষরণে স্কুল পড়ুয়া আনুশকার মৃত্যু হয়। দীপ্তচন্দ্র পাল, RTV। রাজধানীর কামরাঙ্গীরচর ছাতা মসজিদ সংলগ্ন বরিশাল্লা গলি এলাকায় ছুরিকাঘাতে সিফাত ভুইয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, বরিশাল্লা গলির একটি দোকানে চটপটি খাওয়ার সময় শুভ নামে এক কিশোরের সঙ্গে কথা কাটাকাটি হয় সিফাতের। এক পর্যায়ে শুভ সহ 2 থেকে 3 জন মিলে সিফাতকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘাতক শুভকে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তা অস্বীকার করে। ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি কামরাঙ্গীরচর থানা পুলিশ। দেশের তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তরুণদের কর্মদক্ষতা ও কর্মপরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। দল মত নির্বিশেষে সব তরুণ তরুণীর জন্য উন্মুক্ত এ কর্মসূচি কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির এ কর্মশালায় 30 জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। তরুণদের সুরক্ষা দিতে হবে, সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দেশের তরুণ তরুণীদের মাথা উঁচু করে দাঁড়াতে এবং ক্যারিয়ার করতে প্রতিটি পরিবারের পাশে থাকতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ। করোনার অভিঘাতে রেমিটেন্স এবং তৈরি পোশাক রপ্তানি কমে বাংলাদেশের অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। অর্থনীতিবিদরা মনে করেন, বিদেশে কর্মী পাঠানো মুখ থুবড়ে পড়লে ও রেমিটেন্স কমতে থাকলে দরিদ্র মানুষের সংখ্যা বাড়তে পারে। তবে এই ঝুঁকি সাময়িক, যা মোকাবেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি খাত হচ্ছে তৈরি পোশাক ও রেমিটেন্স। দেশের জিডিপিতে 12% মতো অবদান রাখে বিদেশে থাকা 1 কোটিরও বেশি বাংলাদেশির পাঠানো অর্থ। আর দেশের রপ্তানি আয়ের 80% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। করোনা মহামারীর শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা লেগেছে এই দুটি খাতে। বিশ্বব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের জানুয়ারির সংখ্যায় বাংলাদেশের এ দুটি খাতে অর্থনৈতিক ঝুঁকির কথা বলা হয়েছে। মহামারীর কারণে বিশ্বজুড়ে তৈরি পোশাকের চাহিদা কমে যাওয়ায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তবে ঝুঁকিটা বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পোশাকের ক্ষেত্রে 3 মাস সামনের দিকে ঝুঁকিটা আছে এবং আমরা চাই না যে এই 3 মাস আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাক। এই জন্য সরকারের কিছু হলেও প্রণোদনা হয়তো দিতে হতে পারে বা দেওয়া উচিত। সমস্ত কিছুর আলোচনা যেন শুধুমাত্র প্রবৃদ্ধির মধ্যে না থাকে। আমাদের এই রপ্তানিটা যে সমস্ত দেশে যায়, সেখানে যখনই আঘাতটা বাড়ছে তখনই আমাদের ক্রয়াদেশটা কমছে। অর্থাৎ তাহলে করতে হবে বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বাড়াতে হবে এবং আপনার নতুন বাজার খুঁজতে হবে। মহামারীকালেও বাংলাদেশের রেমিটেন্সের গতি ছিল ঊর্ধ্বমুখী, প্রবৃদ্ধির হার ছিল 2 অঙ্কের। কিন্তু প্রতি বছর গড়ে 6 থেকে 7 লাখ মানুষ বিদেশে গেল বছরে তা ছিল 2 লাখেরও কম। রেমিটেন্সের যে প্রবাহটা সেটা হঠাৎ করে চলে যাবে, সেটা যাবে না, সেটা যেতে সময় লাগবে। কারণ হচ্ছে 1 নম্বর, এটা কিন্তু আসল রেমিটেন্স না। আসল রেমিটেন্স হয়তো কমেই গেছে, কিন্তু এইটা হচ্ছে যে মানুষ তাদের সঞ্চিত টাকা যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, বিদেশে এখানে রাখলে পরে 0% ইন্টারেস্ট পায়, সেখানে যদি এখানে তার 5% পায়, 4% পায়, সঞ্চয়পত্রে 12% পায়, তারা এখানে টাকাটা নিয়ে আসছে। এটা তো কমবে না। এটা বিশ্বব্যাংকের অ্যানালাইসিসে এটা আসে নাই। নতুন দারিদ্র্য তৈরি হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের
কিভাবে বেকারত্বকে হ্রাস করা যায়, অর্থাৎ কর্মসংস্থান ধরে রাখা যায় এবং নতুন কর্মসংস্থান সৃজন করা যায়। বিশ্বব্যাংক বলছে করোনা মহামারীর কারণে ব্যবসায় দেউলিয়াত্ব, বেকারত্ব এবং নতুন দারিদ্রতা সৃষ্টির পাশাপাশি ব্যাংক সহ আর্থিক খাতের ব্যালেন্স শিট দুর্বল হতে পারে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। মগবাজার মৌচাক ফ্লাইওভার চালুর কিছুদিন পর থেকেই উধাও বৈদ্যুতিক তার, জ্বলছে না ল্যাম্পপোস্টের বাতি। অন্যান্য উড়াল সড়কগুলোর দশাও একই, প্রায়ই ছিনতাইয়ের কবলে পড়ে প্রাইভেট গাড়ি ও মোটরসাইকেল চালকরা। ফলে রাতে ফ্লাইওভারগুলো যেন আতঙ্কের নাম। তবে লাইটিং সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। বিলাল হোসেনের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। সন্ধ্যা নামলেই এমন ভুতুড়ে পরিবেশ মগবাজার মৌচাক ফ্লাইওভারের। বিদ্যুতের খুঁটি থাকলেও নেই বাতি, ফলে রাতের বেলায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। কোনো লোকজন থাকে না, গাড়ি একটা থাকে বা দুইটা থাকে, একটা সিএনজি থাকে, এরকম অনেক সময় চিন্তায় হইয়া যায়। ট্রাফিক সিগন্যালের বাতি নষ্ট থাকায় ফ্লাইওভারের এই স্থানে প্রায় লেগে থাকে যানজট। রাত গভীর হলে বাড়ে ছিনতাইকারীদের আনাগোনা। সুতার ফাঁদে ভিন্ন কায়দায় ছিনতাইয়ের শিকার হয় মোটর বাইকাররা। একটু ভয় তো লাগে, কারণ ফ্লাইওভারের উপরে রাতে তো শোনা যায়, তাপ দিয়ে রাখে, দড়ি দিয়ে রাখে, ওটার মধ্যে কাঁচ দিয়ে রাখে, গলা কেটে যায়। উড়িল ফ্লাইওভারের বিভিন্ন জায়গায় সড়ক বাতির স্ট্যান্ড পর্যন্ত গায়েব হয়ে গেছে। অন্ধকারে ঘটছে দুর্ঘটনা। মাসখানেক আগেও এখানে মিলেছে অজ্ঞাত এক নারীর লাশ। একবার হচ্ছে যে পিছন থেকে কেটে দিল একজন পাঠাও ড্রাইভারের, তারপরে ছিনতাইয়ের ঘটনাও আপনার পত্রিকায় আসছে। ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, ফ্লাইওভারটি নির্মাণের সময় লাইটিং এর সিস্টেম ত্রুটি ছিল, বিষয়টি সমাধানে কাজ চলছে। ডিসিশনটা গ্রহণ করি 2018 সালে, তখন থেকে কিন্তু এর পোলে কিন্তু কোনো লাইট ছিল না, এই কিন্তু ওভারব্রিজে। এটা দীর্ঘদিনের সমস্যা, অনেক জায়গা থেকে অনেক অভিযোগ আমরা পেয়েছি, অনেক দুষ্কৃতকারী কিছু ঘটনা সেখানে ঘটিয়েছে। মাননীয় মেয়র মহোদয় সম্মত হয়েছেন যে এটা আমাদের রেভিনিউ ফান্ড থেকে কাজটা আমরা দ্রুত বাস্তবায়ন করব। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। যশোরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ। বিজ্ঞানভিত্তিক এ পদ্ধতিতে চাষাবাদে অল্প জায়গায় উৎপাদন বেশি হওয়ায় লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে এ চাষে ব্যাপক সফলতার আশা করছেন তারা। অন্যদিকে এ পদ্ধতিতে মাছ চাষে তরুণদের আগ্রহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। যশোর থেকে বিএম ফারুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। বায়োফ্লক হলো উপকারী ব্যাকটেরিয়া, অণুজীব ও শৈবালের সমন্বয়ে তৈরি হওয়া এক ধরনের পাতলা আস্তরণ। এতে তৈরি হওয়া প্রোটিন সমৃদ্ধ উপাদান খাবার হিসেবে গ্রহণ করে দ্রুত বেড়ে উঠতে পারে মাছ। বিজ্ঞানভিত্তিক এ পদ্ধতিতে কম জায়গায় বেশি মাছ চাষ উৎপাদন করা যায়। আমার আসলে খুব ভালো লাগছে, কর্মের পাশাপাশি কিছু করতে পারবো নিজের বাড়িতে, নিজের ছাদে বা নিজের ফ্লোরে। তাই তো এ চাষে উদ্বুদ্ধ হয়ে 2019 সালে যশোর জেলায় মাছ চাষ শুরু করেন অনেকে। লাভ বেশি হওয়ায় দিন দিন বাড়ছে এ পদ্ধতিতে মাছ চাষ। উদ্যোক্তারা জানান, লাভজনক হলেও সঠিক ধারণা ও অভিজ্ঞতা না থাকলে এ পদ্ধতিতে সফলতা আসা কঠিন। তাই ভালোভাবে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ তাদের। চাকরির পেছনে না ছুটে এই ধরনের পাইলট পরিকল্পনায় কাজ করবে, নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হবে। বায়োফ্লক পদ্ধতিতে চাষের ব্যাপারে যেন সরকারিভাবে সকল প্রকার সহযোগিতা ওনার পদক্ষেপ নেয়। উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ সহ নানা সুযোগ সুবিধার আশ্বাস দিলেন জেলা মৎস্য কর্মকর্তা। মৎস্য উপজেলা পর্যায়ে আমরা আমাদের এই উদ্যোক্তা এবং চাষিদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছি। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ দেশের প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মৌসুমী রহমান, আরটিভি। এটি হক লিমিটেডের নতুন পণ্য ডার্ক এবং হোয়াইট চকলেট সহ 3টি ভিন্ন স্বাদের চকলেট ডাইজেস্টিভ বিস্কুটের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুলনা নগরের CSS আভা সেন্টারে এসব মোড়ক উন্মোচন করা হয়। এতেও প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং এটি হক লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী তৌহিদুজ্জামান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব হক ডাইজেস্টিভ বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। এর আগে প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রয় সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে, উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।